প্রাণ প্রেজেন্স ট্রাভেল অ্যান্ড কুকে আমরা এখন যাচ্ছি নিউ ইয়র্কের কুইন্স বরোর ব্যস্ততম এলাকা জ্যামাইকায়। মধ্যবিত্ত আর হরেক রঙের মানুষের বসবাস এখানে। এদের মাঝে আছেন প্রচুর বাংলাদেশি, যেন আরেকটি মিনি বাংলাদেশ। এখানে রয়েছে কুইন্স সিভিল কোর্ট ভবন, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উত্তর পূর্বাঞ্চলীয় রিজিওনাল ল্যাবরেটরিও আছে এখানে। ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকা এখানেই অবস্থিত। 165th স্ট্রিট সহ জ্যামাইকা অ্যাভিনিউর চারপাশের এলাকা হল এর প্রধান বাণিজ্য কেন্দ্র। আমরা এখন এসেছি জ্যামাইকায় বসবাসরত জাতিসংঘের কর্মকর্তা দম্পতি কবি কাজী জহিরুল ইসলাম ও মুক্তি জহিরের বাড়িতে। অপূর্ব সাজে সাজানো বাড়িটি। শুধু মুক্তি জহিরই নন, রান্না করার এক অসাধারণ শখ কবি কাজী জহিরুল ইসলামেরও। ঘুরে বেরিয়েছেন বিভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন দেশের রান্না উপভোগ করেছেন। প্রাণের রান্নার বিভিন্ন সরঞ্জাম রয়েছে তার বাড়িতে। প্রাণ প্রেজেন্স ট্রাভেল অ্যান্ড কুক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জহির ভাইকে তো আমরা সবাই চিনি। সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে ওনার অনেক বড় অবদান। সাহিত্য চর্চা এবং কবিতা লেখার পাশাপাশি জহির ভাইয়ের রয়েছে আরও অনেক বড় একটি পরিচয়। কাজী জহিরুল ইসলাম এবং মুক্তি জহির, ওনারা দুজনই জাতিসংঘে আন্তর্জাতিক কর্মকর্তা হিসাবে নিয়োজিত আছেন। চলুন আমরা ওনাদের সাথে পরিচিত হয়ে নিই এবং দেখি আজকে ওনারা আমাদের জন্য কি আয়োজন করেছেন। মুক্তি আপা এবং জহির ভাই, প্রাণ প্রেজেন্ট ট্রাভেল অ্যান্ড কুক নিয়ে চলে এলাম আপনাদের বাড়িতে। আপনারা আজকে আমাদের জন্য কি আয়োজন করেছেন? আমরা আজকে একটি মরক্কান ডিশ রান্না করব। এই ডিশটির নাম হচ্ছে তাজিন। আমরা দুজন মিলে রান্নাটা করব। উত্তর এবং পশ্চিম আফ্রিকার মরক্কো এবং আশপাশের আরো কিছু দেশে অনেক অনেক বছর আগে বারবেরিয়ান সম্প্রদায় বলে একটা সম্প্রদায় বসবাস করত। তারা মাটির পাত্রে রান্না করত। এই পাত্রটি দেখতে ঠিক এরকম। এটি তার একটি ছোট সংস্করণ। সেই পাত্রটির নামই হচ্ছে তাজিন। পরবর্তীকালে এই ডিশটির নামও তাজিন হয়ে যায়। যদিও আজকে খাওয়াটি মরক্কান, কিন্তু আপনি কি আজকে প্রাণের মশলা ব্যবহার করছেন এর মধ্যে? তা তো করবই। প্রাণ হচ্ছে রান্নার প্রাণ। প্রাণ ছাড়া ভালো রান্না কি করে হবে? আমি তাই দেখতে পাচ্ছি আপনি সব রেডি করে রেখেছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এই রান্নাটি আমরা দুটি পর্বে করব। প্রথম পর্বে গরুর মাংসের কিমা দিয়ে মিট বল তৈরি করব। সেটি করতে গেলে আমাদেরকে লাগবে পেঁয়াজ আর পার্সেলি লাগবে। এখানে পার্সেলি আছে, এখানে ধনেপাতা আছে, আর সেই সঙ্গে আমাদের কিছু মশলা লাগবে। গোলমরিচের গুঁড়ো, তারপর পাপরিকার গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো। এগুলো মিক্স করে মাংসের সঙ্গে, আমরা মাংসের কিমার সঙ্গে মিক্স করে আরেকটা জিনিস লাগবে। আচ্ছা, সেটা হচ্ছে দারুচিনি। দারুচিনি গুঁড়ো লাগবে, রাইট। মাংসের কিমার সঙ্গে মিক্স করে আমরা মিট বলগুলো এখন তৈরি করব। গরুর মাংসের কিমা পুরোটা নিয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে আমরা গুঁড়ো মশলা, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে পাপরিকা দিচ্ছি। সবগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন আমরা পার্সেলি এবং ধনেপাতা দিয়ে দিই না? পার্সেলি আমি কিছুটা রেখে দিচ্ছি, সস করব সেই জন্য। আর হ্যাঁ, কিছু আমি গার্নিশিং এর জন্য রেখে দিচ্ছি। আপু তো রান্না করবেন, এটাই স্বাভাবিক একজন বাঙালি নারী হিসাবে। জহির ভাই, আপনি কিভাবে রান্নার সাথে জড়িত? আমি আসলে বাধ্য হয়েই আমাকে রান্না করতে হয়েছে। তুমি হয়তো জানো যে আমি জাতিসংঘে কাজ করি এবং পৃথিবীর নানান দেশে আমি কাজ করেছি। কসোভোতে কাজ করেছি, আইভরি কোস্টে কাজ করেছি, সুদানে কাজ করেছি, এবং এই জায়গাগুলো ছিল নন ফ্যামিলি ডিউটি স্টেশন। আমাকে একাই থাকতে হয়েছে। নিজের সার্ভাইভালের জন্য বাধ্য হয়ে আমাকে রান্নাটা করতে হয়েছে। তো সেটা করতে করতেই রান্না শেখা। আমাদের লবণ এবং পেঁয়াজ দিতে হবে। আচ্ছা, আমি পেঁয়াজটা তুলে দিচ্ছি অল্প। যখন আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, তখন কি আপনারা দুজন এরকম মিলেমিশেই একে অপরকে সাহায্য করেন, না সবসময় আপাই একা দায়িত্ব নেয়, আপনি আপনার সময় একা দায়িত্ব নেন? আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা মুক্তি দিলে না, আমরা দুজন মিলেই করি। নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। কোনো সাপোর্টিং হেল্প নাই? হ্যাঁ, সাপোর্ট নাই। আমাদের বাসায় যখন আমরা সবাই মানে দাওয়াত করি, পার্টি করি, তখন আমরা দুজন
দুজন মিলেই কাজ করি, সবকিছুই মানে সবকিছুই share. কন্ট্রিবিউশন শেয়ার শেয়ার এন্ড কেয়ার। ওটা করতে হয় আর কি। দুজনকে সময়ও খুব একটা দেওয়ার সময় পাওয়া যায় না, তো এই কাজের মধ্য দিয়ে দুজন যদি একসঙ্গে কাজ করি তাহলে দুজনকে সময়টাও দেওয়া হয়। ভালো একটা কথা বলেছেন যে যেহেতু আমরা এত ব্যস্ত থাকি এই মেকানাইজড একটা যুগের মধ্যে, যে কাজের মাধ্যমে দুজনকে সময় দিতে পারি। আমিও হাত লাগাই, মিটবলগুলো আমরা একটা তাড়াতাড়ি করে ফেলি। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলছি আমি। মরক্কানরা দুই ধরনের তাজিন বানায়, একটা মাংসের মানে কিমার তাজিন, এর সঙ্গে আবার ডিমও দেয়, আমরা যখন রান্নাটা করব তখন দেখতে পারবে। আর একটা হচ্ছে যে সবজির তাজিন, তবে এই মাংসের তাজিনটাই বিশ্বব্যাপী খুব জনপ্রিয়। আমরা যখন মরক্কোতে গিয়েছি কাসাব্লাঙ্কায়, থার্ড ডেতে সম্ভবত আবিষ্কার করেছে এই খাবারটি, আমাদের হোটেলের একেবারে পাশেই একটা ছোট রেস্টুরেন্টে। তার আগের দুদিন আমরা যেসব বড় বড় রেস্টুরেন্টে খাবার খেয়েছি আমাদের আসলে তৃপ্তিটা হয়নি। তারপর আমরা পাশের একটা ছোট্ট রেস্টুরেন্টে গিয়ে যখন এই তাজিনটা খেলাম, মনে হলো যে এটা যেন আমাদের বাঙালি খাবারের খুব কাছাকাছি স্বাদটা। পরবর্তীতে আমরা এটা প্রায় বাসায় করে খেতাম, খুব ইজি একটা রেসিপি, খুবই ইজি। আমার কাছে এটাই খুব ভালো লাগছে যে দেশি মশলার সাথে আপনারা বিদেশি একটি খাবার রান্না করছেন, কিছুটা ফিউশন, একটা ফিউশন। হ্যাঁ, মিটবল হয়ে গিয়েছে, এখন আমরা সস করে নেব। এটা সসের ভিতরে আমরা পরে মিটবলটা দিয়ে দেব। ফ্রেশ টমেটো নিয়েছি আমরা, পিল করে নিলে সসটা খুব স্মুথ হবে। হ্যাঁ, সেই জন্য আমরা পিল করে নিয়েছি। এটার সাথে আমরা শুকনো মরিচের গুঁড়ো দেবো, একটু ঝাল হবে। খুব ইন্টারেস্টিং, আমি যেহেতু যাদের সঙ্গে কাজ করি, তো আমার কলিগরা তারা বিভিন্ন দেশ থেকে এসছে। যেমন আমার ইটালিয়ান কলিগ আছে, সে খুবই স্বাস্থ্যসম্মত খাবার খায়। একদিন সে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মুক্তি, টার্মারিক তোমরা ইউজ করো কিভাবে? আমি বললাম যে টার্মারিক আমরা সব খাবারের সাথে ইউজ করি। সে বলে যে আমি শুনেছি টার্মারিক খুবই ভালো একটা হার্বাল, এবং এটা তুমি যদি নিয়মিত খাও তোমার অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, এবং তুমি এটা থেকে তুমি অনেক রোগ প্রতিরোধ করতে পারবে। আসলে আমাদের দেশ এই যে যেটাকে আমরা সাবকন্টিনেন্ট বলি, সেটা তো মশলার জন্য খুবই বিখ্যাত ছিল এক সময়। ব্রিটিশরা এবং পর্তুগিজরা, ডাচরা আমাদের উপমহাদেশে কেন গিয়েছে? প্রথমত তারা মশলার সন্ধানে গিয়েছিল। সেভাবেই ধীরে ধীরে ওরা ওখানে বসতি গাড়ে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়, আমাদেরকে শাসন শোষণ কৌশল করে গিয়েছিল কিন্তু মশলার জন্য। আমাদের সসটা প্রায় হয়ে এসছে, মিটবলগুলো দিয়ে দিচ্ছি। তাপটা কমিয়ে ঢাকনা দিয়ে দিব, চুলাটা কমিয়ে দিলাম। এখন স্লো ফায়ারে এটা দীর্ঘ সময় ধরে হতে থাকবে। দীর্ঘ সময়টা কতটুকু সময় হবে? 30 মিনিট। তো এর মধ্যে চলুন জাহির ভাই এবং মুক্তি আপা আপনার কিছু সাহিত্য চর্চার কথা শুনে আসি। এবং মুক্তি আপা, আমি জানি আপনি অনেক ভালো গান গান, আমরা একটা ছোট একটা আড্ডা দিয়ে ফেলি। নিশ্চয়ই। দেশের মাটি থেকে বিদেশে অনেক দিন ধরে আছেন, বেশিরভাগ সময় জাতিসংঘের মিশনে কাটিয়েছেন। তো এরকম জায়গাগুলোতে থেকে বাংলা সাহিত্যের সাথে চর্চা রাখাটা কিভাবে আপনি সম্ভব করেছেন? বিদেশে চাকরি নিয়ে গিয়েছি, একটা এক্সাইটমেন্ট ছিল। সেই এক্সাইটমেন্টের কারণে প্রথম কিছুদিন খুব ভালোই লেগেছিল, কিন্তু কয়েক মাস যাওয়ার পরে এমন আসলে মিস করছিলাম যে আমি আসলে বাংলায় কথা বলতে পারছি না, বাংলায় লিখতে পারছি না। এখন তো অনেক বাংলা সফটওয়্যার আছে, লেখা যায়, তখন তো বাংলা সফটওয়্যারও ছিল না। ভীষণ আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম। তারপরে এক পর্যায়ে ভাবলাম যে না, লেখালেখিটা আমাকে করতেই হবে। তখন আমি আমাদের একটা স্টাফ ওয়েলফেয়ার একটা কমিটি ছিল, তাদেরকে গিয়ে বললাম যে এখানে যারা কবিতা লেখে আমি তাদের নিয়ে কিছু কাজ করতে চাই। তখন একটা সার্কুলার দিল যে তোমরা যারা যারা কবিতা লেখো তারা কাজী ইসলামের সাথে যোগাযোগ করো। তো আমার সঙ্গে প্রায় 30-35 জন নানান দেশের কবিরা যোগাযোগ করলেন। প্রতি সপ্তাহে একবার করে কবিতার আড্ডা দিতাম। আমাদের বন্ধু ছিলেন নিজাম আহমেদ, তিনি আমাকে বললেন যে আপনি এখানে তো বাংলায় হবে না, আমরা এক কাজ করি, আপনার বাংলা কবিতাগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে এখান থেকে একটা ইংরেজিতে কবিতার বই বের করি। নিজাম আহমেদের উদ্যোগের কারণেই সেটি সম্ভব হয়েছে। আমরা 26শে মার্চে ওই বছরই আফটার এ লং ওয়ে একটি ইংরেজি কবিতার বই বের হয়, সেখানে প্রায় 40-50টা কবিতা। না, আমার প্রথম বই বেরিয়েছে অনেক আগে, পুরুষ পৃথিবী প্রথম কাব্যগ্রন্থ। এইটি তো আমি বলছি 2001 সালের কথা।
তো সেই ইংরেজি কবিতার বইটি বের হওয়ার পরে আমার ভালো লেগেছিল, কিন্তু তারপরেও বাংলা ভাষায় লিখতে না পারে যে কষ্ট, সেটা তো থেকেই যায়। আর এটা খুবই সত্যি কথা যে ভীষণ মিস করতাম। তারপরে তো নানান দেশে ঘুরে টুরে এখন নিউ ইয়র্কে এসেছি। নিউ ইয়র্কে এসে অবশ্য সেই রকম মিস করি না, কারণ এখানে প্রচুর বাঙালি আছে এবং বাঙালি লেখকরা আছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে আমাদের বাংলা ভাষার একজন প্রধান কবি শহীদ কাদরী আছেন। শহীদ ভাইয়ের সঙ্গে আমার খুবই ভালো সুসম্পর্ক আছে। শহীদ ভাই আমার খোঁজখবর নেন, আমি শহীদ ভাইয়ের খোঁজখবর নেই। তো নিউ ইয়র্কে একটা শিল্প সাহিত্যের চর্চা করার একটা ভালো জায়গা আসলে নিউ ইয়র্ক, আমি বলবো। সাহিত্য চর্চা এবং কবিতা লেখায় এটা তো তার একটা একটা ভিন্ন পৃথিবী। তো এই পৃথিবীতে আপনি কিভাবে অনুপ্রেরণা যোগান এবং এই বিষয়টা সম্পূর্ণভাবে আপনার কাছে কেমন লাগে? কবি পত্নী হিসাবে আমাকে সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমি তার লেখালেখিকে কেমন করে দেখি। জহির তখন আইভরি কোস্ট মিশনে জেসিমউদ্দিন পরিষদ থেকে তাকে সবসময় দাওয়াত করতো এবং সে সবসময় ওদের অনুষ্ঠানে যেত। তো সে যেতে পারলো না, আমি গেলাম। আমি তার হয়ে একটা কবিতা পড়লাম। তো সবাই খুব মানে আনন্দিত, আমাকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ আপনি কবিতা পড়েছেন? হ্যাঁ একদম। সে কালকেই এই অনুষ্ঠানের জন্য সে লিখে আমাকে পাঠিয়েছে ইমেলে এবং আমি ওটা পড়লাম। তখন উপস্থিত অনেকেই ছিল। তো তখন আমি বললাম যে আমি কবি বলেই তাকে বিয়ে করেছি, কবি না হলে আমি বিয়ে করতাম না। আচ্ছা। তো সবাই তখন যারা তরুণ ছিল তখন তারা বললো যে ও কি, তো কবিদের তো কেউ বিয়ে করতে চায় না, আপনি কবি সেই জন্য বিয়ে করেছেন, এটা তো খুবই মানে আমাদের জন্য এনকারেজিং। আমি হ্যাঁ, এটা আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি। ফ্রম দ্য বিগিনিং, একেবারে আমরা বিয়ের পর থেকে ডে ওয়ান থেকেই মুক্তি আমার কবিতার অনুপ্রেরণা, প্রধান অনুপ্রেরণা নিঃসন্দেহে। এবং আমি আমার একটি বই তাকে উৎসর্গ করেছি এভাবে, আমি লিখেছি মুক্তি আমার সাহস। এই কথাটি খুবই সত্যি কথা। তার সাকসেসফুল লতার পিছনে আমি কাজ করছি কিনা সেটা আমি বলতে পারবো না, তবে আমি মনে প্রাণে চাই যে সে লেখালেখি করুক। তুমি কবি না তুমি প্রফেশনাল, তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। আমার কখনো এটা বলতে হয়নি, দুটোই বেছে নিয়েছে এবং দুটোই সমানভাবে করতে পারছে, এজন্য আমি খুব কৃতজ্ঞ। ভ্রমণের কাহিনী সম্পর্কে যদি কিছু বলেন, যে কিভাবে আপনি ভ্রমণের কাহিনী লেখেন এবং অন্য কিছু যদি লিখে থাকেন এর বাইরে। সব কবি লেখক তারা যখন দেশের বাইরে যায় বা ভ্রমণ করে তখন তাদের একটা ইচ্ছে হয় যে ভ্রমণ গল্পগুলো, ভ্রমণ কাহিনীগুলো লিখুক। আমারও সেই ইচ্ছেটা হয়েছে। তো আমি যখন কসোভোতে ছিলাম তখন বিশ্বায়ন বলে কলকাতার একটা ওয়েবসাইট ছিল, তারা আমাকে উদ্বুদ্ধ করে ভ্রমণের অভিজ্ঞতাগুলো লিখতে। আমি লিখি এবং তাদেরকে দেই, তারা ধারাবাহিকভাবে তাদের ওয়েবসাইটে সেগুলো ছাপে এবং এক পর্যায়ে তারা কলকাতা থেকে পথকথন নামে আমার একটি ভ্রমণের বই বের করে। সেটি আমার প্রথম ভ্রমণ কাহিনীর বই। তারপর পৃথিবীর যেখানে গিয়েছি আমার কাছে মনে হলো যে নিছক ভ্রমণ না লিখে আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আমার দেশের মানুষের প্রতি, দেশের প্রতি আমার একটা দায়িত্ব আছে একজন লেখক হিসেবে। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ভালো যে জিনিসগুলো দেখতাম সেই জিনিসগুলা আমি একটি ভ্রমণ কলাম লিখতাম বাংলাদেশের একটি দৈনিক পত্রিকায়। সেই কলামে আমি সেগুলো তুলে ধরতাম। যেমন আমি একদিন দেখি আইভরি কোস্টে এক শনিবার সকালবেলা আমি যখন হাঁটতে বেরিয়েছি, দেখি অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে রাস্তায় বেরিয়ে বাড়ির চারপাশ, রাস্তা, ঘাস কাটছে, নোংরা পরিষ্কার করছে। আমি তখন এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম তোমরা কি করছো? বলে যে মাসে একদিন শনিবার সকালে আমরা এই নেইবারহুডের সমস্ত ছেলে মেয়েরা, একদম 5 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত, মানে সমস্ত ছেলে মেয়েরা আমরা বের হয়ে 3-4 ঘন্টা ধরে এই আমাদের নেইবারহুড ক্লিন করি। আমি দেখলাম যে এটা সাংঘাতিক একটা ভালো কাজ। এটি যদি আমি লিখি এবং আমাদের দেশের মানুষরা যদি এটি করে, যার যার স্ট্রিটে, যার যার ব্লকে তারা যদি একটা আয়োজন করে যে প্রতি মাসের শেষ শনিবারে যেদিন স্কুল ছুটি থাকে আমরা সবাই বেরিয়ে সকাল থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা আমরা আমাদের নেইবারহুডটা ক্লিন করব, এটি সাংঘাতিক ভালো কাজ হতে পারে। এরকম আমি পৃথিবীর নানান দেশে ঘুরে ঘুরে যে বেস্ট প্র্যাকটিসগুলো দেখেছি সেগুলো আমি সেই কলামটিতে লিখতাম এবং এই কলামটি ব্যাপক সাড়া জাগিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় আসে 2007 সালে, তখন আমি একটি কলামে ন্যাশনাল আইডি কার্ড করার বিষয়টি লিখি এবং পরবর্তীতে যুগান্তর, তারপরে আরও কয়েকটি পত্রিকা সেই কলামটি রিপ্রিন্ট করে 1 সপ্তাহের মধ্যেই। এবং সেইটিকে ভিত্তি করে তৃতীয় মাত্রা বলে একটি অনুষ্ঠান হতো চ্যানেল আইতে, এখনো হয়তো হয়, সেই অনুষ্ঠানেও এই লেখাটি নিয়ে ডিসকাশন হয়েছে যে কসোভোর অভিজ্ঞতা নিয়ে একজন লিখেছেন এইভাবে করা যায় কিনা ন্যাশনাল আইডি কার্ড। পরবর্তীতে আমি ঢাকা ইউএনডিপি অফিসে যাদের সঙ্গে আমার কথা হয়েছে, সেনাবাহিনীর যে দলটি এই কাজটি করেছে তাদের সকলেরই মোটামুটি টেবিলে পেপার কাটিংটা ছিল এবং আমি পুরো প্রজেক্টটি বলেছি যে এটি করতে কত সময় লাগবে, কতজন লোক লাগবে, স্টেপ বাই স্টেপ কীভাবে করবে। আমার সেই লেখাটি প্রায় ফলো করা হয়েছে এই কাজটি করার পেছনে। সেটি আমি মনে করি যে আমার একটা সাকসেস লেখার নিঃসন্দেহে।
অন দি আদার হ্যান্ড আমার লেখাটি দেশের জন্য একটি ভালো কাজে লেগেছে, সেই জন্য আমি গর্ববোধও করি। এবং সেগুলোই আমাকে অনুপ্রাণিত করেছে ভ্রমণ কাহিনী লিখতে। আমি এখনও লিখছি, আমি যখনই সময় সুযোগ পাই কিছু মজার ঘটনা, কিছু কাজের ঘটনা যেটি বাংলাদেশের জন্য কাজে লাগবে সেরকম ঘটনাগুলো আমি লেখার চেষ্টা করি। আর একটু পারিবারিক প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি জানি যে আপনাদের দুটো ছেলে মেয়ে বাংলাদেশি হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনাদের বাচ্চাদেরকে বড় করছেন, এবং আপনি যেহেতু সাহিত্য চর্চা করেন, বাংলা সাহিত্য চর্চা করেন, বাচ্চাদেরকে সেভাবে বড় করছেন কিনা? আমার বড় ছেলে সে এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে, সে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে বস্টন ইউনিভার্সিটিতে। সে বাংলায় কথা বলে, বাংলা সে লিখতেও পারে, বাংলা পড়তে পারে, কিন্তু অত ফ্লুয়েন্টলি পড়তে পারে না। যেহেতু ওদের পড়াশোনার মিডিয়ামটা ইংলিশ, বাংলায় স্বাচ্ছন্দ্য বোধটা করে না, কিন্তু আমরা চেষ্টা করি। আমি যখনই আমার সঙ্গে, সে সবসময় আমাদের সঙ্গে বাংলায় কথা বলে, বাংলা ভাষার প্রতি তার আগ্রহ আছে, বাংলাদেশের প্রতি, বাংলাদেশের রাজনীতির প্রতি, বাংলাদেশের সোশ্যাল কনটেক্সট, এগুলো সে জানতে চায়, এগুলোর প্রতি তার আগ্রহ আছে। মুক্তি আপা, আমি জানি যে আপনি অনেক সুন্দর গান করেন, তা আমাদেরকে আজকে একটা গান গাইয়ে শোনান। আমি জাস্ট গুনগুন করে যেটা গাই সেটাই করি, তো ওরকম একটা শোনাতে পারি। হ্যাঁ শিওর, আপনি একটা গান শোনান আমাদের। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এবার তো জহির ভাই আপনার কবিতা না শুনলেই নয়, নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করে আমাদেরকে শোনাতে হবে। আমি আবৃত্তিকার নই, আমি আবৃত্তি করতে পারি না, কিন্তু আমি আমার নিজের লেখা পাঠ করতে পারি। আমি আমার নিজের লেখা কবিতা একটি পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির শিরোনাম প্রবহমান জলধারার সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ। যাত্রার শুরুতেই ওর সঙ্গে দেখা, এক অভিমানী জলাশয়, ছোট্ট এক দ্বীপ ছিল ওর বুকে, সবুজ কষ্টের দ্বীপ। শুধু এইটুকু বলেই কলকলিয়ে ছুটতে শুরু করে সে, যেন খুব তাড়া আছে, গন্তব্য জানা নেই যদিও, শুধু জানে ওকে যেতে হবে অনেক দূরে। আমি ওর উল্টো পথ ধরলাম, উজানে হাঁটতে হাঁটতে এতদিনে নিশ্চয়ই আমি অনেক উপরে উঠে এসেছি, এবার বিশ্রাম নেওয়া দরকার। এক অশ্বথের নিচে বসে পড়লাম, শুনছিলাম বটকল পাখিদের গান। তখনই টের পেলাম খুব পরিচিত এক শব্দ, কে যেন আমার দিকে ছুটে আসছে, একেবারে আমার পায়ের কাছে এসে থমকে দাঁড়ালো। ও মা, এ যে সেই অভিমানী জলাশয়, খলবল করে হাসছে। সবুজ কষ্টের দ্বীপ এখন কেবলই স্মৃতি ওর কাছে। আমি তো উজানে হেঁটেছি এতকাল, ওর সাথে ফের দেখা হোক এ আমি চাইনি কখনোই। তবে কি আমি কোনো এক নিষ্ঠুর নিয়তির কাছে পরাজিত হলাম? উপরে উঠতে গিয়ে ক্রমাগত নিচে নেমে এসেছি। প্রবহমান জলধারার সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ মানেই তো নিম্নগামিতা। ধন্যবাদ। খুবই চমৎকার। এখন আর অন্য কোথাও মন বসবে না, কিন্তু জহির ভাই, মুক্তি আপা, আমাদের তো বোধহয় রান্নার কাছে আবার ফিরে যেতে হবে। হ্যাঁ, আমাদের রান্না বোধহয় প্রায় হয়ে এসছে, আমরা গিয়ে এখন দেখতে পারি যে কি অবস্থা। ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিম কোচের মতো হবে। আচ্ছা, অলিভ, পার্সলি এবং ধনেপাতা দিয়ে পুরো গার্নিশ করে দিয়েছেন। খেতেও ভালো লাগবে, সুন্দর লাগছে দেখতে। আমরা দেখলাম যে আপনারা দুজনই প্রাণের অনেক উপকরণ ব্যবহার করেন, এবং মুক্তি আপার রান্নাঘরে অনেক প্রাণের মশলা দেখলাম আমি। প্রাণ প্রেজেন্স ট্রাভেল অ্যান্ড কুকের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। তো তোমাকে অনেক ধন্যবাদ।
কষ্ট করে আমাদের বাড়িতে আসবার জন্য, এবং আমরা যে এতক্ষণ ধরে রান্নাটা করলাম, তুমি যদি একটু খেয়ে বলো কেমন হয়েছে তাহলেই আমাদের অবশ্যই, হ্যাঁ, আমরা সবাই খাবো। প্রাণকে অনেক অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা। আশা করছি যে এই খাবারটি আপনারাও বাসায় প্র্যাকটিস করবেন। এটি একটি চমৎকার মজাদার খাবার, স্বাদের দিক থেকে অনেকটাই বাংলাদেশি খাবারের কাছাকাছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক, সেই সাথে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো স্টেটে আপনাদের সাথে।